আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প। নীরা বলল, আমি হয়তো কিছুটা গেস করতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, হাতে এখনো 22 ঘন্টার মতো আছে। এর আগে আপনাকে জেলে পাঠানো হবে না। আপনাকে আমি সম্মানেই বাসায় ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। ঈশাম মনে মনে একটু তাচ্ছিল্যের হাসি হাসল। যাই হোক, এখন চলুন যাই। এই একটু দাঁড়ান। আবার কি? আল্লাহর উপর ভরসা রাখুন, কাছের মানুষ, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা বলেই ঈশামের ডান হাতে একটা চুমু খেল নীরা। এতটা শান্তি আস্থা হয়তো জীবনে কখনোই পায়নি ঈশাম। এক অনন্য ভালো লাগা বয়ে গেল ঈশামের মনে। দুজনেই অফিস রুমে চলে গেল। ডিআইজি সাহেবের সামনে বসে পড়ল ঈশাম। আনিসকে আস্তে করে ডেকে একটু পাশে নিয়ে গেল নীরা। আরেকটু উপকার করতে হবে ভাই। এভাবে বলছেন কেন ভাবি? আমি বুঝতে পেরেছি আপনি খুব করে চাচ্ছেন ঈশাম যেন অতি তাড়াতাড়ি মুক্তি পায়, আর আমিও এটাই চাই। ওর মুক্তির জন্য আমি সবকিছুই করতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আপনি যদি তখনকার সিসিটিভি ফুটেজটার একটা কপি আমাকে দিতে পারতেন, এটা সম্ভব হলে খুবই উপকৃত হতাম। এটা তো করতেই পারি। একটু অপেক্ষা করুন, একটু পরে আসছি। কিছুক্ষণের মধ্যে নীরার হাতে একটা পেন ড্রাইভ দিল আনিস। এর মধ্যে ওই ভিডিওটা আছে। জাযাকাল্লাহু খায়রান, মানে আপনার জন্য দোয়া করলাম। ও আচ্ছা ভাবি, আপনারা তাহলে যান এখন। কখন কি হয় আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা একটু দিন তো ভাই। আনিস মোবাইল নাম্বারটি দিল। আমি কিন্তু যে কোনো সময় আপনাকে কল করবো ইনশাল্লাহ। কিছু মনে করতে পারবেন না কিন্তু। এই মুহূর্তে খুব দরকার আপনার সাহায্যের। আমি সবসময় আপনার পাশে আছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, যাই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় আসার সাথে সাথেই নীরা আর তিন্নিকে ঘিরে ধরল রেবেকা বেগম, সাবিহা, ময়না সহ বাসার সবাইকে সান্ত্বনা দিয়ে নিজের রুমে গেল নীরা। এশার সালাত আদায় করে মহান রবের পানে দুটি হাত বাড়িয়ে দিল নীরা। অনেক আকুতি মিনতি করে সাহায্য চাইল। আমি তো তোমার ওপরই ভরসা করি রব্বুল আলামিন। তোমাকে ডেকে তো কখনোই নিরাশ হইনি আমি। আজও নিরাশ করো না মাবুদ। সত্যটাকে উন্মোচন করে দাও রব্বুল আলামিন। সালাত শেষ করে ল্যাপটপে পেন ড্রাইভটা সেট করে খাটের উপর বসে পড়ল নীরা। হে আরশের অধিপতি, প্লিজ একটা ক্লু মিলিয়ে দাও প্লিজ। চোখের পানি মুছে স্টপ করা ভিডিওটার দিকে তাকালো নীরা। কনফারেন্স রুমের এক কোণে চোখ পড়ল ওর। চোখটা যেন ওখানে আবদ্ধ হয়ে রইল। সাথে সাথে শুকরিয়া সিজদা দিল। রব্বুল আলামিনের মাধ্যমে বুঝতে পারবো আসলে কি উনি দোষী নাকি নির্দোষী। স্টপ করা অবস্থাতেও বোঝা যাচ্ছে রুমের একপাশে একটা মাকড়সা জাল বুনছে। কিছুটা কমপ্লিট হয়েছে। এটা দেখার সাথে সাথেই ভিডিওটা অন করলো নীরা। কনফারেন্স রুম থেকে প্রথমবার কারো ডাকে ঈশাম যখন বাইরে গেল, ভিডিওটা সেখানে ব্যাক করলো নীরা। ক্লিয়ারভাবে বোঝার জন্য আরও একটু চিন্তা করতে হবে। বসা থেকে উঠে দাঁড়ালো নীরা। পেন্সিলটা কোথায় খুঁজে পাচ্ছে না। বাধ্য হয়ে তিন্নির কাছে গেল পেন্সিলের সন্ধানে। আসসালামু আলাইকুম বুবুনি, কি করো? তিন্নি মোবাইলে কারোর সাথে কথা বলছিল। নীরাকে দেখে বেশ চমকে গেল। সাথে সাথে মোবাইলটা সরিয়ে ফেলল। ওয়ালাইকুম আসসালাম। এই তো বসে আছি ভাবি। ভাইয়ার কোনো খবর এসেছে নাকি? না, এখনো আসেনি। দোয়া করো, হয়তো ভালো একটা সমাধান আসবে ইনশাল্লাহ। যাই হোক, হাতে আমার একদম সময় নেই। একটা পেন্সিল দাও তো তাড়াতাড়ি। পেন্সিল দিয়ে কি করবা? আরে ভাই দাও না তাড়াতাড়ি, পরে সবকিছু জানতে পারবে ইনশাল্লাহ। এখন আর কথা বলবো না। তিন্নি একটু হেসে দিল। আচ্ছা এই নাও, যাচ্ছি। আর হ্যাঁ, এশা সালাত আদায় করেছ? না ভাবি, করা হয়নি। যাও যাও, তাড়াতাড়ি সালাতটা আদায় করে নাও। ভাইয়ার জন্য দোয়া করো, যাও বুবুনি। আচ্ছা করব, যাচ্ছি। নিজের রুমে চলে এলো নীরা। এসে দেখে রেবেকা বেগম ওর রুমে বসে আছেন। মা, আপনি এখানে? কিচ্ছু ভাল লাগছে না রে মা। আমি এখন কি করব বলতো? ছেলেটা আমার কি করছে, কেমন আছে, চিন্তায় হয়তো ভূত হয়ে আছে। কিচ্ছু হবে না মা, আপনি রুমে যান, গিয়ে জায়নামাজে বসে মোনাজাতে দোয়া করুন আপনার ছেলের জন্য। আমি একটু কাজ করছি, কাজ শেষেই আপনার রুমে যাব ইনশাল্লাহ। আচ্ছা মা, যাচ্ছি তাহলে। নিজের রুমে চলে গেল রেবেকা বেগম। নিজের কাজে মন দিল নীরা। পেন্সিলের সাহায্যে নীরা খাতার ওপর ফুটিয়ে তুলল পাশাপাশি দুটি মাকড়সার জাল। ঈশাম বাইরে যাওয়ার সময়ের একটা আর অন্যটা যখন শেষবার ভেতরে এলো তখনকার। ঈশাম যখন বাইরে গিয়েছিল তখন মাকড়সার জালটা প্রায় 3 থেকে 4 ইঞ্চির মতো ছিল। আবার যখন বাইরে থেকে রুমের ভেতরে আসলো তখন মাকড়সাটা অনেকটাই জাল বুনে ফেলেছে। 3 থেকে 4 ইঞ্চি থেকে বৃদ্ধি পেয়ে এটা প্রায় 7 থেকে 8 ইঞ্চিতে দাঁড়িয়েছে। নীরা এবার খোঁজা শুরু করলো ঠিক কখন থেকে মাকড়সাটা জাল বোনা শুরু করেছে, আর ওই 3 থেকে 4 ইঞ্চি জাল বুনতে তার কত সময় লেগেছে। ভিডিওটা পেছনের দিকে ব্যাক করে নীরা শিওর হয়ে নিল যে প্রথম 3 থেকে 4 ইঞ্চি জাল বুনতে মাকড়সাটা প্রায় 15 মিনিট সময় লেগেছে। ফুটেজের মাধ্যমে এটা বোঝা যাচ্ছিল যে মাকড়সাটা বেশ দ্রুতই তার কাজ কমপ্লিট করছে। ঈশাম বাইরে থাকাকালীন সময়ে মাকড়সাটা প্রায় 4 থেকে 5 ইঞ্চি জাল বুনেছে।
আর এই 4 থেকে 5 ইঞ্চি জাল বুনতে নিশ্চয়ই মাকড়সাটার 15 মিনিট প্লাস লেগেছে। সাধারণত একটা মাকড়সা একটা জাল বুনতে প্রায় 1 ঘন্টা সময় নেয়, অর্থাৎ 1 ইঞ্চি বুনতে সময় নেয় 60/18 বা 3.3 মিনিট। যেহেতু এক হাতে 18 ইঞ্চি, সেই হিসেব করলেও 4 থেকে 5 ইঞ্চি জাল বুনতে 13 মিনিট প্লাস লাগার কথা। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ইসাম 2 থেকে 3 মিনিট পরেই রুমে এসেছে। কিন্তু কিভাবে কি? ওহো, তার মানে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। 10 মিনিট প্লাস সময়ের জন্য সিসিটিভি স্টপ করা ছিল, আর এই সময়ের মধ্যেই একে কিছু একটা করেছে। কিন্তু কি করেছে এটা কিভাবে বুঝতে পারবো? এটা তো বোঝার জন্য ইসামের সাথে একটু কথা বলতে হবে। কল করে দেখি আনিস ভাই থানায় আছে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে ভাবি? জি ভাই, আমি বলছি। ওদিকের কি খবর? কোনো তথ্য পেলেন? না ভাবি, কিছুই পেলাম না। কোনো কিছুই আমাদের অনুকূলে নেই। তার উপর সময়ও একদম কম। রাত প্রায় 11টা বেজে গেছে। আজকের মধ্যে ইসামের পক্ষে কোনো তথ্য না পেলে আগামীকালই জেলে পাঠানো হবে। মান সম্মান, নাম ডাক সবকিছুই শেষ হয়ে যাবে। কিছুই আর করার বাকি থাকবে না। কি যে করি? আল্লাহর উপর ভরসা রাখুন, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই একটা উপকার করেন, যে কারণে কল করলাম। জি ভাবি বলেন, কি করতে হবে? আপনার বন্ধুর সাথে একটু কথা বলিয়ে দিতে হবে। একটা প্রশ্ন আছে, খুবই জরুরি। আচ্ছা, আপনি লাইনে থাকুন, দেখছি পারি কিনা। ডিআইজি সাহেবের পারমিশনে ইসামের কাছে মোবাইল দিল আনিস। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয়। ওয়ালাইকুম আসসালাম। কল করেছেন কেন? একটা কিছু জানার ছিল, প্লিজ সঠিকটা বলে উপকৃত করবেন। প্রবলেম কি আপনার? বারবার খুব রাগ হলেও একটু বলে থেমে গেল ইসাম। প্লিজ রাগ করেন না, খুব দরকার, একটু বলুন। বলুন কি জানতে চান? তখন বাইরে থেকে কে, কেন এবং কত সময়ের জন্য ডেকেছিল আপনাকে? ইমরান হোসেন, একে এর পিএ ডেকেছিল। কোনো একটা চ্যানেল থেকে একটা লোক এসেছিল আমার ইন্টারভিউ নিতে। কী সব উল্টাপাল্টা প্রশ্ন করেছে। বিয়ে করেছি কবে, বিজনেসের কি খবর, এমন অনেক ধরনের প্রশ্ন। হো আচ্ছা, আরেকটা কথা বলুন তো, ইমরান কি সেখানে ছিল? না, আমাকে সেখানে রেখেও চলে যায়। আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড। আরেকটা প্রশ্ন, আচ্ছা, যে চ্যানেল থেকে আপনার ইন্টারভিউ নেওয়া হয়েছিল সেই চ্যানেলটার নাম বলতে পারবেন? কি যেন বলেছিল? ও হ্যাঁ, উন্নয়নের পথে। বুঝতে পেরেছি। আর কিছু বলতে হবে না, আপনি একটুও চিন্তা করবেন না প্রিয়। আল্লাহর ইচ্ছায় আমি আপনার কোনো ক্ষতি হতে দিব না। আপনার বন্ধুকে ফোনটা দিন। হ্যাঁ ভাবি বলেন। আপনি কি সবার সামনে আমার সাথে কথা বলছেন? না ভাবি, রুমের বাইরে এসে বলছি, আর তখনও বাইরে ছিলাম। ওহ গুড। আচ্ছা ভাই, টিভি চ্যানেলে কি আপনার কোনো আত্মীয় কাজ করে? হ্যাঁ, আমার একটা বন্ধু সময় চ্যানেলে কাজ করে। কিন্তু কেন? আপনি কি তার মাধ্যমে আমাকে একটু জানাতে পারবেন বাংলাদেশে উন্নয়নের পথে এই নামে কোনো চ্যানেল আছে কিনা? একটু অপেক্ষা করুন, ওর সাথে কথা বলে জানাচ্ছি আপনাকে। মিনিট 2 পর আনিসের কল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশে ওই নামে কোনো চ্যানেল নেই। ইসামের কথা তখন শুনেছিলাম আমি। তার মানে ওই লোকটা ফেক ছিল। এক্স্যাক্টলি, ওই লোকটা ফেক। আপনি এখনই আমাদের বাসায় চলে আসুন, সব সূত্র মিলে গেছে আলহামদুলিল্লাহ। তাই নাকি? আমি 15 মিনিটের মধ্যে চলে আসছি। আনিসের সাথে কথা শেষ করে রেবেকা বেগম, তিন্নি আর সাবিহা সবাইকে ডাকলো নীরা। সবকিছু বুঝিয়ে বলল তাদের। সবাই খুব খুশি হলো নীরার ওপর। সাবিহা প্রকাশ না করলেও মনে মনে বেশ খুশি হলো। তিন্নি, তাড়াতাড়ি রেডি হও, আনিস ভাই আসছে, তার সাথে বের হতে হবে, দরকার আছে। কই যাব ভাবি? গেলেই বুঝতে পারবা। আমি রুমে যাচ্ছি, তুমিও রেডি হয়ে নাও। নিজের রুমে এসে 2 রাকাত সালাত আদায় করলো নীরা। খুব করে শুকরিয়া আদায় করলো মহান রবের। সালাত শেষ করে তাড়াতাড়ি জিলবাবটা পরে নিল। এর মধ্যেই আনিস চলে এলো। তিন্নির সামনে আনিসকে নিজের রুমে ডেকে সবকিছু বুঝিয়ে বলল নীরা। হাউ ইটস পসিবল? রিয়েলি ইউ আর জিনিয়াস ভাবি। এখন কোথায় যেতে হবে বলেন তো? কোথায়? ইমরানের বাসায়। ওর সাথে কথা বলতে হবে। ওর সাথে কথা হলেই সব কিছু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু ওর বাসার ঠিকানা তো জানি না, সংগ্রহ করতে হবে। প্রথমে একের অফিসে যাব, সেখানে নিশ্চয়ই কোনো দারোয়ান আছে, সে হয়তো ইমরানের ঠিকানা জেনে থাকবে। আর কথা না বাড়িয়ে নীরা, তিন্নি আর আনিস রওনা হলো একের অফিসের উদ্দেশ্যে। অনেক কষ্টে দারোয়ানের মাধ্যমে ইমরানের ঠিকানা জোগাড় করলো তারা। সেখান থেকে তারা চলে গেল ইমরানের ঠিকানায়। কলিং বেল চাপতেই ইমরান এসে দরজা খুলল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এত রাত এখানে কি? আনিস একটু দূরে অগোচরে দাঁড়িয়েছিল। ইমরানকে আর কিছু বলতে না দিয়ে সরাসরি রুমে ঢুকে গেল ওরা তিনজন। আনিসকে দেখে ইমরান খুব ভয় পেয়ে গেল। স্যার আপনি? আমি। সত্য কখনো চাপা থাকে না, বুঝলেন ইমরান সাহেব। নীরার বুদ্ধিতে ইমরানকে সরাসরি এমন কথা বলা হয়েছে যাতে ওকে হাতানাতে ধরা যায়, কথা ঘুরানোর বা পালানোর কোনো স্কোপ যেন না পায়ও। আরেকটা কথা কি জানেন মিস্টার ইমরান হোসেন? অপরাধীরা যখন কোনো অপরাধ করে তখন তারা কোনো না কোনো ক্লু রেখেই যায়, তাতে সে যতই বিচক্ষণ হোক না কেন। যেমনটা আপনি করেছেন। নেকলেসটা ইসাম সাহেবের সামনে থেকে নেওয়ার সময় ইচ্ছা করে তার সাথে ধাক্কা লাগিয়ে ফেলে দিলেন। দিলেন তো দিলেনই, নিজে আর উঠলেন না।
অপেক্ষা করতে শুরু করলেন কখন ইসাম সাহেব নিজের হাতে তুলে দেয়। আর নীরাকে আর কিছু বলতে না দিয়ে আনিসের দুটি পা জড়িয়ে ধরে কান্না শুরু করলো ইমরান। স্যার, সত্যি আমি ইচ্ছা করে কিছু করিনি, যা করেছি একে স্যারের নির্দেশেই করেছে। প্লিজ আমার মা বউ বাচ্চার সামনে কিছু বললেন না, এসব খুব কষ্ট পাবে ওরা। মিস্টার ইমরান হোসাইন এতটা স্বার্থপর হলে চলে বলেন? নিজের পরিবারের কষ্টের কথা তো খুব ভালোই বুঝলেন, কিন্তু এটা ভুলে গেলেন কেন যে ইসাম সাহেবেরও একটা পরিবার আছে? কিভাবে ভুলে গেলেন যে তার পরিবারেও তার মা বউ বোনেরা রয়েছে? তার এমন খবর পেলে তারাও যে খুব কষ্ট পাবে, একবারও মনে হলো না এই কথা? আনিস বলল, ইনি ইসামের স্ত্রী। ইমরান, আপনি ভাবতেও পারবেন না কত কষ্ট করে সে সত্যকে উদ্ঘাটন করেছে। আমি খুব দুঃখিত ম্যাম, সত্যি আমি ইচ্ছে করে কিছুই করিনি। সব তো একে স্যার। থামেন, আপনার সাথে এ কথা বলার সময় নেই আমাদের, থানায় যেতে হবে। স্যার, এবারের মতো ক্ষমা করে দিন স্যার। দেখুন আমার স্ত্রী প্রেগন্যান্ট, ডেট কাছাকাছি। ও এটা শুনলে খুব কষ্ট পাবে, খুব অসুস্থ ও। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমার তো কিছু করার ছিল না। হট্টগোল শুনে ইমরানের স্ত্রী খুব কষ্ট করে হেঁটে আসলো। সামিয়া বলল, সামিয়া হচ্ছে ইমরানের স্ত্রী। কি হয়েছে? এরা কারা? এত রাতে পুলিশ কেন বাসায়? তেমন কিছু হয়নি, তুমি এখানে এলে কেন? ইমরান সাহেব সহজ ভাষায় সত্যিটা বুঝিয়ে বলুন তাকে। কিচ্ছু করার নেই, আপনাকে যে এখন যেতে হবে আমাদের সাথে। আপনাদের সাথে যেতে হবে মানে কি? কি হয়েছে ক্লিয়ার করে বলুন। সামিয়ার দুই বাহু ধরে পাশে থাকা চেয়ারটা টেনে তাকে বসালো নীরা। চিন্তা করবেন না বোন, আমি সবকিছু খুলে বলছি আপনাকে। সামিয়াকে সব ঘটনা খুলে বলল নীরা। সামিয়ার চোখের পানি দেখে খুব কষ্ট হচ্ছে নীরার। সামিয়া আস্তে আস্তে ইমরানের কাছে গিয়ে ইমরানকে ঝাঁকাচ্ছে আর বলছে, কেন এমন করলে তুমি? পাপ করার আগে একবারও কি মনে হলো না আমাদের অনাগত সন্তানের কথা? একবারও কি মনে হলো না এ সময় আমার পাশে থাকাটা খুব দরকার তোমার? দেখো সামিয়া, আমাকে ভুল বুঝো না, কিচ্ছু করার ছিল না আমার। আমরা খুব বিজি আছি, থানায় যেতে হবে, চলুন ইমরান। সামিয়া চিৎকার পেরে কান্না শুরু করে দিল। প্লিজ আপনারা ওকে নিয়ে যাবেন না, ও ছাড়া আমাদের বাসায় আর কেউ নেই। 4 বছরের একটা মেয়ে, ও আর আমি থাকি। ওকে নিয়ে গেলে আমাকে দেখার মতো আর কেউ থাকবে না। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। কান্না করছে আর বলছে সামিয়া। নীরা বলল, দেখুন বোন, আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি, কিন্তু কিচ্ছু করার নেই। আমার হাজব্যান্ড কোনো অপরাধ না করেই এখন পুলিশের হেফাজতে আছে। আপনার হাজব্যান্ড না গেলে আমার হাজব্যান্ডকে নির্দোষ প্রমাণ করা সম্ভব না। আমার স্থানে নিজেকে বসিয়ে একটু বোঝার চেষ্টা করুন। অপরাধ না করেও আমার হাজব্যান্ড শাস্তি পাচ্ছে। আপনি বলুন, এটা কি মেনে নেওয়া সম্ভব? আমি আপনাকে কথা দিচ্ছি, মেইন কালপ্রিটই শাস্তি পাবে ইনশাল্লাহ। আপনার হাজব্যান্ডের মাধ্যমে আমরা মেইন কালপ্রিটের মুখোশ উন্মোচন করতে চাই। আর হ্যাঁ, আপনি কখনোই নিজেকে একা মনে করবেন না। আপনি আমার দিনী বোন, আপনার বিপদে পাশে থাকাটা আমার ইমানি দায়িত্ব। আমার নাম্বারটা রাখুন, যখনই অসুস্থ লাগবে তখনই আমাকে কল করবেন। রাত দিন যখনই যা কিছুই হোক না কেন, আপনি আমাকে ছায়ার মতো আপনার পাশে পাবেন ইনশাআল্লাহ। এটা আমার মুখের কথা না, আমার ওয়াদা, আমার প্রতিশ্রুতি। এখন থেকে আমাকে নিজের বোন মনে করবেন। সামিয়ার কাছে গিয়ে সামিয়াকে নিজের বুকে টেনে নিল নীরা। এক নিমিষে যেন সমস্ত কষ্ট ভুলে গেল সামিয়া। নীরাকে না দেখলে হয়তো ওর অজানাই থেকে যেত ফেরেশতার মতো মানুষ কথাটার মানে কি। মুমিন বান্দারা হয়তো এমনই হয়, তারা যেন সুগন্ধিযুক্ত প্রস্ফুটিত ফুল, যারা যেখানে যায় সেখানেই তাদের সুগন্ধ বিলায়। এত অবাক হওয়ার কিছু নেই বোন, আপনার স্বামীর জন্য দোয়া করুন আল্লাহর কাছে। আর হ্যাঁ, আল্লাহ চাইলে আমি আপনার পাশে আছি। যাচ্ছি এখন, আসসালামু আলাইকুম। সামিয়া আর কোনো কথা বলতে পারল না। নীরার কথাগুলো শুনে ও যেন এক অন্য জগতে হারিয়ে গেল। না, এখন আর আগের মতো দুঃখ লাগছে না। নিজেকে কিছুটা গুছিয়ে নিল সামিয়া। ইমরানকে নিয়ে আনিস, নীরা আর তিন্নি রওনা করল থানার উদ্দেশ্যে। গাড়িতে বসে ইমরানকে বিভিন্ন প্রশ্ন করল নীরা। আচ্ছা ইমরান, ইসাম সাহেবকে বাইরে রেখে আপনি কোথায় গিয়েছিলেন? সত্যি ম্যাডাম, আমি নিজে কিছু করিনি, যা করেছি স্যারের নির্দেশে করেছি। স্যারের নির্দেশে তখন আপনি কি করেছিলেন এটাই জানতে চাচ্ছি। ইসাম স্যারের সেই গিফটটা র্যাপিং পেপারে মোড়াচ্ছিলাম। তাহলে নেকলেসটা ইসাম সাহেবের পকেটে গেল কি করে? আসলে স্যারের নির্দেশে ইসাম স্যারের গিফটটা প্যাকেটে করে গিফট বক্সের এক পাশে হালকা আঠা জাতীয় একটা লিকুইড দ্বারা নেকলেসটা লাগিয়ে তার উপর দিয়ে পাতলা পেপারের একটা আবরণ দিয়ে দেই। এমন ব্যবস্থা করি যেন হালকা নাড়াচাড়া পেলেই নেকলেসটা গিফট বক্স থেকে আলাদা হয়ে যায়। ইসাম স্যার খুব তাড়াহুড়ো করে বক্সটা পকেটে নিয়েছিল, তাই কিছু বুঝতেও পারেনি। আর সে যখন কিছুক্ষণ হেঁটে রুমের বাইরে চলে গেল, তখন তার হাঁটার ফলে যে নাড়াচাড়া হয়েছে, তখনই নেকলেসটা গিফট বক্স থেকে আলাদা হয়ে গিয়েছে। আর পুলিশ এসে ইসাম স্যারের পকেটেই নেকলেসটা পেয়েছে। চমৎকার বুদ্ধি আপনার, মানতে হবে। ম্যাডাম, আমি তো আমার বুদ্ধিতে কিছুই করিনি, একে স্যার যা বলেছেন তাই করেছে। প্লিজ ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আমার স্ত্রী সত্যিই খুব অসুস্থ। আপনার স্ত্রীকে নিয়ে চিন্তা করবেন না, তার দায়িত্ব আমি নিলাম ইনশাল্লাহ। আপনার কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই আমার।
শুধু এতটুকুই অভয় দিতে পারি যে আপনার স্ত্রীকে নিয়ে কোনো চিন্তা করবেন না। থ্যাঙ্কস আ লট ম্যাডাম। আপনার মতো মানুষ জীবনে এই প্রথম দেখলাম আমি। আমার চিন্তা শুধু আমার স্ত্রীকে নিয়ে। আমি যেখানে থাকি না কেন ও ভালো থাকলেই ভালো থাকবো আমি। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। আরেকটা প্রশ্ন, চ্যানেলের ওই ফেক লোকটাকে আমাদের অফিসে জব করে, আজ ওকে পাবেন না। ছুটি নিয়ে ও আজ ওদের গ্রামের বাড়িতে চলে গেছে। এখন ওকে না পেলেও প্রবলেম নেই, সমস্ত প্রমাণ আমার কাছেই আছে। তাড়াহুড়ো করে আপনার স্ত্রীর নাম্বারটা আনতে ভুলে গেছি, শুধু আমারটাই দিয়ে এলাম। যদি সে কল না করে, দিন আপনার স্ত্রীর নাম্বারটা দিন। ইমরান তার স্ত্রীর নাম্বারটি দিল। কথা বলতে বলতে থানায় এসে পৌঁছালো তারা। আনিসের অনুরোধে ডিআইজি স্যারও তখন অফিসে ছিল। নীরা আর আনিস দুজনে মিলে প্রমাণ সহকারে সবকিছু বুঝিয়ে বলল ডিআইজি স্যারকে। সিসিটিভির ফুটেজটাও খুব ভালো করে বুঝিয়ে দিল নীরা। ইমরানের মুখে সবটা শুনে এবং সমস্ত প্রমাণ দেখে ডিআইজি সাহেব বলে উঠল, আই এম সরি মিস্টার ইশাম, আসলেই আপনি নির্দোষ। আমাদের দেওয়ার সময় শেষ হবার আগেই আপনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। সো ইউ আর ফ্রি নাও, ইউ ক্যান গো। থ্যাঙ্কস আ লট স্যার। ডিআইজি বলল, একটা কথা কিন্তু পরিষ্কার মিস্টার ইশাম, এই কথা মানতেই হবে। কি স্যার? রিয়েলি ইয়োর ওয়াইফ ইজ সো মাচ জিনিয়াস হুইচ ইজ ভেরি রেয়ার ইন আওয়ার সোসাইটি। এমন আপাদমস্তক ঢাকা একটা মেয়ের মাথায় যে এত বুদ্ধি, আই কান্ট বিলিভ দিস। ইশাম মন থেকে চাইছে খুশি না হবার জন্য, কিন্তু পারছে না। বারবার মনের মাঝে ঘন্টা বেজে উঠছে, আহা আমার বউটা কত বুদ্ধিমতী। কিন্তু ঘন্টাটা পুরোপুরি বাজার আগে ইশাম তা বন্ধ করে দিচ্ছে বারবার। আর চোখে একবার তাকালো নীরার দিকে। সত্যি কি মেয়েটা এত জিনিয়াস? থ্যাঙ্কস স্যার। আসল কালপিটকে অবশ্যই তার প্রাপ্য শাস্তি দিব আমরা। আপনি এখন যেতে পারেন মিস্টার ইশাম। সবাই খুব খুশি হলো। সাথে সাথে কল করে শাশুড়িকে খবরটা দিল নীরা। ইশাম, আনিস, নীরা তিন্নি সবাই একসাথে রওনা হলো ইশামের বাসার উদ্দেশ্যে। বাইরে এখনও টিপটাপ বৃষ্টি পড়ছে। বাসায় পৌঁছে মাকে জড়িয়ে ধরল ইশাম। রেবেকা বেগম ছেলেকে কাছে পেয়ে যেন আকাশের চাঁদকে হাতে পেয়েছেন। আমি একটা কথা বলবো, রাখবে? বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, তাই না? বাবা, অবশ্যই রাখবো। বল কি চাস? ইশামের চাওয়াটা শুনে সবাই খিলখিল করে হেসে উঠল। আসলে আমি বলছিলাম কি, সকাল থেকে তো কেউ কিছু খায়নি বললেই চলে, তাই না? আর আনিসও আছে আমাদের সাথে। রেবেকা বেগম না বোঝার ভান করে মজা করে একটু মুড নিয়ে বলল, তো বুঝতে পারছো না? বুঝিয়ে না বললে কিভাবে বুঝবো? এই যে আনিস আছে না, কি রে আনিস, আয় এদিকে। এই যে ও, বুঝছো আম্মি? বুঝলাম। এই যে আনিস, তো কি হয়েছে? আম্মি, আনিস তো আজ আমাদের বাসার মেহমান, আর বাইরেও বৃষ্টি পড়ছে, একটা ঠান্ডা পরিবেশ। এখন বুঝতে পেরেছ? বাইরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা বাবা আনিস, আজ তুমি আমাদের বাসায় থেকে যাও। আরে আমি এটা বলিনি, বলেছি আনিস তো গরম গরম খিচুড়ি আর বেশি তেলে ইলিশ মাছ ফ্রাই খুব পছন্দ করে, তাই এখন যদি একটু ওর খাওয়ার ব্যবস্থাটা করতা। এত ঘুরানো পেঁচানোর কি আছে বাবা? বললেই পারিস তোর খিচুড়ির ক্ষুধা পেয়েছে। বোঝই যদি, তাহলে আবার বলো কেন? আচ্ছা বাবা ঠিক আছে, যা তোরা ফ্রেশ হয়ে আয়। আনিস যাও বাবা, ফ্রেশ হও। ইশাম আর আনিস ইশামের রুমের দিকে রওনা হলো। মা, আপনি রুমে গিয়ে রেস্ট নিন, আমি রান্না চড়িয়ে দিচ্ছি। না মা, তুমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। খুব কষ্ট করেছ মা, নিজেকে বুকে টেনে নিয়ে বলল। আমার কোনো কষ্ট হয়নি মা, যান তো আপনি রুমে যান। 1 ঘন্টার মধ্যে সবকিছু রেডি করছি ইনশাল্লাহ। সাবিহা আপু, আপনি রুমে যান। সারাদিন তো কেউ কিছু খাননি, রান্না শেষ হলে ডেকে পাঠাবো। হয়েছে, এত ভালো মানুষই দেখাতে হবে না, আম্মিই রান্না করতে পারবে, আপনারা তো কাজ দেখাতে হবে না। কি যে বলেন আপু, কাজ কি কেউ দেখায় নাকি? কাজ তো করে। সবাইকে যার যার রুমে পাঠিয়ে দিয়ে নীরা ঢুকলো রান্নাঘরে। বাসায় আনিস আছে বলে জিলবাবটা আর খুলল না নীরা। হাত মোজাটা খুলে মুখের নেকাবটা তুলে রান্না শুরু করলো। হঠাৎ করে সামিয়ার কথা স্মরণ হলো নীরার। সাথে সাথেই কল করলো সামিয়াকে। প্রথমবার রিং বাজলেও রিসিভ করে না কেউ। দ্বিতীয়বার কল বাজতেই রিসিভ করলো সামিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি নীরা, আপনাদের বাসায় গেলাম বোরকা পরা সেই মেয়েটা। ও আপনি? আচ্ছা, আমার হাজব্যান্ড কোথায়? পুলিশের হেফাজতে আছে। বোন, চিন্তা করবেন না আপনি, আমি একটু ব্যস্ত আছি, তবুও কল করলাম। আল্লাহর উপর ভরসা করুন, নিজের বোন মনে করে যখনই খারাপ লাগবে তখনই কল করবেন ইনশাল্লাহ। বোন, আমাকে ভুল বুঝেন না, আল্লাহর সাহায্যে আমি শুধু সত্যটাকে উন্মোচন করেছি। না, ভুল বুঝিনি, সত্যি আপনাকে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনাকে দেখেই বুঝতে পারলাম যে আল্লাহকে ভালোবাসে সেই পারে মানুষকে ভালোবাসতে। হয়তো আপনার সাথে কথা না হলে আমি প্রায় পাগল হয়ে যেতাম। জানেন আপু, আমি কোনোদিন সালাত আদায় করে মজা পাইনি। ফরজ সালাতটাও আদায় করতাম না ঠিকভাবে। আজ যখন আপনারা চলে গেলেন, তারপর ইশারা সালাতটা আদায় করলাম। এত ভালো লেগেছে আপনাকে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে কান্না করে খুব হালকা লাগছে নিজেকে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সত্যি বলতে কি বোন, মাঝে মধ্যে আমাদের জীবনে এমন এমন সময় আসে যখন অন্যের সামান্যতম ভালো ব্যবহারও জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজ যেমনটা হলো আমার সাথে। সত্যি অনেক অনেক ধন্যবাদ আপু। আপু, আমি একটু ব্যস্ত আছি, পরে আবার কল করবো ইনশাল্লাহ।
বিন্দুমাত্র খারাপ লাগলেও আমাকে কল করবেন কিন্তু। ইনশাল্লাহ। এখন রাখি তাহলে বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা শেষ করে রান্নায় মনোযোগ দিল নীরা। প্রথমে আনিস শাওয়ার নিল, তারপর ইসাম। দোস্ত, সত্যি করে একটা কথা বলবি? মাথা মুছতে মুছতে বলল ইসাম। বল। এমন জিনিয়াস একটা বউ কোথায় পেলি? জিনিয়াস না ছাই, গেও ভূত একটা। আর বলিস না, আমি আমার জীবনটা পুরো নিমপাতা করে দিয়েছে। নিমপাতা মানে? কেন, ওই কালো ভূতটাকে দেখিসনি? কালো ভূত কি বলছিস? ভাবির মাথায় যে কি বুদ্ধি! ওরে আল্লাহ, আমার তো খুব হিংসে হচ্ছে তোর উপর। কেন কেন আবার এমন বুদ্ধিমতী একটা বউ পেয়েছিস? আরে আমিও যদি। আনিসকে আর কিছু বলতে না দিয়ে, থাম থাম, বাদ দে সব। রিয়াকে দেখেছিস কত স্মার্ট, কত সুন্দর ড্রেস আপ, কি সুন্দর সব ধরনের পার্টিতে অ্যাটেন্ড করে। সত্যি করে বলতো, আজ একবারও গেও ভূতটার মুখটা দেখতে পেরেছিস কিনা? না, দেখিনি। তবে আমার কাছে এসব বন্ধও লাগে না। নিজের বউকে অন্য মানুষ দেখবেই বা কেন বল? আর এমন একটা বউ থাকলে বউয়ের পরকীয়া নিয়ে কোনো চিন্তাই থাকে না। তোর বউ সবার সাথে যে সুন্দর ব্যবহার করে, আহা, পরানটা ভরে যায়। কিরে, পাগলের মতো হাসছিস কেন? হাসবো না? তুইও তো দেখি সেই কাঠমোল্লাদের মতোই হয়ে গেলি। অ্যাটলিস্ট তোর মতো ছেলের সাথে যায় না এসব। আমার বউ আমার বন্ধুদের সামনে যাবে না, এটা হয়? তুই বল। বড় বড় বাঁশগুলো তো সেই বন্ধুরাই দেয়। বর্তমানে দেখিস না এক বন্ধুর বউকে নিয়ে কিভাবে অন্য বন্ধু ভেঙে যায়? অ্যাটলিস্ট এসবের চিন্তা তো আর থাকে না। থাম ভাই, এসব নীতিবাক্য একদমই শুনতে ইচ্ছা করছে না। আহা, কি ঘ্রাণটাই না বের হয়েছে, দেখছিস? ওপর পর্যন্ত ঘ্রাণটা চলে এসেছে। ইলিশ ভাজার ঘ্রাণটা যেন চুম্বুকের মতো টানছে আমাকে। সত্যি আমার আম্মিটা না খুব ভালো রান্না করে। চল চল, তাড়াতাড়ি নিচে যাই। চল। সুপ্রিয় দর্শক, আজকের মতো কিন্তু এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে। তার জন্য অনুরোধ করব, এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তার জন্য অনুরোধ করব অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।